আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকে হয়তো অবাক হয়েছেন যে এটা হঠাৎ করে আমি কি বললাম, কিসের টার্গেট কিলিং বা কিসের 50 জনকে হত্যা করা হবে। জি ভাই, এই কথাটা আমার না। এই কথাটা বলেছেন গত 8 তারিখে আপনার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান তিনি বলেছেন নির্বাচন বানচালে 50 প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, এবং এইটা তিনি জনসমক্ষে বলেছেন। এবং এই কথাটা তিনি তার একটি কর্মী সমাবেশ বা মিটিংয়ে মধ্যে এই কথাটা বলেছিলেন। কিন্তু এই কথাটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য হয়নি। দু একটা টক শোতে হয়তো আলোচনা হয়েছে, কিন্তু কোনো কন্টেন্ট দেখা যায়নি, বা এই কথাটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল অবশ্য, কিন্তু এই কথাটা নিয়ে কোনো বিশ্লেষণ হয়নি যে উনি কেন বললেন যে 50 জন টার্গেট কিলিং। আবার উনি এটাও বললেন যে নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগ এই 50 জন প্রার্থীকে কিলিং করবে। এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ এই 50 জন প্রার্থীকে কিলিং কেন করবে? আওয়ামী লীগ কি কোথাও কি কন্টেস্ট করতেছে? এই যে আজকে আমি, আপনারা যখন এই ভিডিওটা পাচ্ছেন তখনই আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন কমিশনার ইলেকশন ডিক্লেয়ার দিয়েছে। ইলেকশন হবে ফেব্রুয়ারি 12 তারিখে। সুতরাং এইখানে তো আওয়ামী লীগের জায়গা নেই, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, ব্যালট পেপার থেকে নৌকা প্রতীক তুলে নিয়েছেন, সব কিছুই করেছেন। তাহলে আবার আওয়ামী লীগের নামটা আসে কেন? আর এই 50 জনকে হত্যা করা হবে, এটা রাশেদ খান কোথার থেকে কোন গোয়েন্দা তথ্য পেয়েছেন? কারণ তিনি বলেছেন তিনি তথ্য পেয়েছেন। তো রাশেদ খান বা নুরুল হক নুরু এদেরকে কি সেই মোসাদের গোয়েন্দা সংস্থায় কি এই তথ্য দিয়েছেন, নাকি মোসাদকে দিয়ে ওনারাই এই কিলিং করাবেন? তা 50 জনের কথা যেহেতু বলেছেন, সুতরাং 50 জনের মধ্যে আমি ব্যাপারটা এভাবে নিতাম, যদি তিনি বলতেন যে আমাকে সহ 50 জনকে কিলিং করা হবে, তাহলে আমি বুঝতাম যে না, তার নামটাও মনে হয় 50 জনের হিট লিস্টে আছে। কি তিনি বলেছেন 50 জন, তাহলে কোন 50 জন, কারা করবে? আপনি এমনি বলে দিলে হবে না যে আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ নাই বাংলাদেশে। আওয়ামী লীগের এই মুহূর্তে আপনাদের কথা মতো বা আমরা যা দেখছি তাতে আওয়ামী লীগের সক্ষমতা নাই 50 জনকে হত্যা করবে। যেই দিন থেকে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, গত 2 মাস যাবৎ যখন এই বিএনপি, জামাত, এনসিপি এরা যখন প্রার্থী তালিকা ঘোষণা করছিলেন, সেই থেকে আজ পর্যন্ত 210 জন নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন। এগুলো কোনোটাই আওয়ামী লীগ করে নাই। হয় জামাত বিএনপিকে করেছে, বিএনপি জামাতকে করেছে। এই যে গত 2 দিন আগে আপনারা জানেন যে ফুয়াদকে যে দৌড়ানিটা দিয়েছে, এটাকে আওয়ামী লীগ দিয়েছে? এটা তো বিএনপি দিয়েছে। ফুয়াদ চিল্লাইয়া বলতেছে যে বিএনপি করেছে, বিএনপির 10 লাখ ভোট কমে গেছে এক ফুয়াদরে দৌড়ানি দেওয়ার কারণে। সুতরাং এই টার্গেট কিলিং, এই টার্গেট কিলিং মিশন, টার্গেট কিলিং করতে পারে বাংলাদেশের সক্ষমতা আছে একমাত্র জামাতে ইসলামের। কারণ তাদের কাছে স্নাইপার আছে, তাদের কাছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তাদের সাথেই যোগাযোগ আছে। তার কিসের? রাশেদ খান এবং আপনার এই যে নুরুল হক নুরু, তাদের সাথে মোসাদের যোগাযোগ আছে। পৃথিবীর বিখ্যাত যে স্নাইপার বলা হয়, পৃথিবীর যদি সবচেয়ে দুর্ধর্ষ স্নাইপার বলা হয়, তাহলে সেটা আছে একমাত্র মোসাদের কাছে। আর দ্বিতীয়ত আমাদের এশিয়ার ভিতরে আছে পাকিস্তানের কাছে, যেটা আপনার গত জুলাই আগস্টে এই পাকিস্তানি সেনাবাহিনী, আইএসের লোকজন, টার্কির লোকজন মিলেই স্নাইপার দিয়ে শত শত ছেলে পেলেকে হত্যা করেছিল, শিশুদেরকে হত্যা করেছিল। সেই কথা আপনারাও ভুলেননি, আমরাও ভুলিনি। সুতরাং এই মুহূর্তে সে যখন বলে যে নির্বাচনী সহিংসতায় 50 জন প্রার্থী নিহত হবে, তার মানে তার কাছে স্পেসিফিক্যালি সে জানে যে কে কে কোন কোন আসনে হত্যাকাণ্ড ঘটবে। পুলিশ প্রশাসন কোথায়, গোয়েন্দা বিভাগ কোথায়? তারা তো এই মুহূর্তে রাশেদ খানকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তুমি এই তথ্য কোথায় পাইলা। জাতির সামনে প্রকাশ করা উচিত যে কোন 50 জন প্রার্থী কারা এই টার্গেট কিলিং এর শিকার হবে। কারণ সে যেহেতু বলেছে তার কাছে তথ্য আছে, তাহলে সে পুরোপুরি জানে। সে যদি পুরোপুরি না জানে, সে জনসমক্ষে পাবলিকলি এটা তো বলতে পারে না কেউ যে 50 জন। এখন আমরা যেমন বলতেছি, বারবার বলতেছি নির্বাচন হবে না, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। আমাদের কাছে কিন্তু কোনো গোয়েন্দা তথ্য নেই। আমরা প্রেডিকশন করছি যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না।
এই নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন, আবার হয়তো চেঞ্জ হবে, কিন্তু হত্যাকাণ্ড, হত্যা করা হবে যখন স্পেসিফিকই বলা হয়, তার মানে হচ্ছে যে এই হত্যা কে করবে, কারা করবে, কখন করবে, কাকে করবে, এই জিনিসগুলো জানতে হবে। ডাক্তার ইউনূস মহোদয়, আসিফ নজরুল সাহেব, আপনাদের উচিত এই মুহূর্তে রাশেদ খানকে আপনাদের জিম্মায় নেওয়া। আমি প্রশাসনকে বলবো, পুলিশ, বিডিআর, আর্মিকে বলবো, রাশেদ খানকে এই মুহূর্তে জিম্মায় নিন। তার কাছ থেকে জানুন যে কোন 50 জনকে হত্যা করবে এবং কারা হত্যা করবে। এবং এই হত্যাকাণ্ডের পেছনে, কারণ এটাও জামাতের একটা খেলা, এবি পার্টি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আর যেটাই বলেন সবগুলোই জামাতের এ টিম, বি টিম, সি টিম। সুতরাং ওরা নিজেরাই করতেছে এটা। এখন আমার তো মনে হয় যে রাশেদ খান, জামাত, এরা এক হইয়া এরাই এই হত্যাকাণ্ড ঘটাবে। কারণ মোসাদ কাদের সাথে যোগাযোগ করছে? মোসাদ যোগাযোগ করছে রাশেদ খান আর নুরুর সাথে। পাকিস্তানের আইএসআই কাদের সাথে যোগাযোগ আছে? পাকিস্তানের টার্কি, জামাতের সাথে। তাইলে এখন এই টার্গেট কিলিংটা করতে পারে কারা? জনসাধারণ, বাংলাদেশের জনসাধারণ, আপনারাই চিন্তা করুন কারা। সুতরাং আমি বলবো, যেহেতু এই মুহূর্তে এরা টার্গেট কিলিং এর কথা বলছে, প্রশাসন এটা বের করতে হবে। পাবলিকে বলবো, কোনো মিছিল মিটিংয়ে যাওয়ার দরকার নেই। আপনারা কে কোন দল সমর্থন করে তা আমার জানার বিষয় না, সেটা আপনাদের বিষয়। কোনো মিছিল মিটিংয়ে যায়েন না, কারণ সে টার্গেট কিলিংয়ে তো আপনিও পড়তে পারেন। কারণ একজন মারতে গিয়ে 3 জন মারলে আপনারাও মরবেন। সুতরাং এই রাশেদ খানকে আগে ধরেন, তার কাছ থেকে বের করেন যে কারা, কে মারবে, কারা মারবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি দিল্লিতে বহুদিন ধরে যোগাযোগ করছিলাম যে শেখ হাসিনার সঙ্গে একবার সরাসরি কথা বলার জন্য। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, আমি প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আমার কাছে গ্রিন সিগন্যাল এসছে, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক থেকে এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল আমার কাছে আসেনি। তো আমার আশা হচ্ছে, যদি আমি, এমনি তো অন্য কাজও আমার দিল্লিতে আছে, সিডিএস এর সঙ্গে দেখা করা, সেনা প্রধানের সঙ্গে দেখা করা, আদৌ কি ঘটছে বাংলাদেশের ব্যাপারে, কি ঘটতে যাচ্ছে, এখন পিএম অফিসে গিয়ে একটুখানি যাতায়াত করা, তারপর ধরুন সম্পর্কগুলোকে ঝালানো। বছরে একবার করে আমি যাই দিল্লিতে, তো এই যাত্রাটা সেই যাত্রার সামিল। তার সঙ্গে যদি শেখ হাসিনার সঙ্গে একবার দেখা হয়, তাহলে সেটা হবে বোনাস। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক এখনো পর্যন্ত আমাকে কোনো সিগন্যাল পাঠায়নি, না রেড সিগন্যাল পাঠিয়েছে, না গ্রিন সিগন্যাল পাঠিয়েছে, হলুদ সিগন্যাল লাগিয়ে রেখে দিয়েছে, কিছুই জানায়নি। তো আমার আশা হচ্ছে, যেহেতু আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে আমার একটা পরিচয় আছে, এবং আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম, তিনি যখন ক্ষমতায় ছিলেন না, সেই সময়তে আমি যখন স্টেটসম্যানে ছিলাম, সেই সময় তিনি একটা পথসভা করছিলেন। ওই পথসভা থেকে তিনি যখন মঞ্চ থেকে নেমে আসেন, তখন আমি তার সঙ্গে গিয়ে দেখা করি। তিনি আমার হালচাল জিজ্ঞেস করেন, তাও জিজ্ঞেস করেন তোমার অফিস কোথায়? ওই তো দেখা যাচ্ছে স্টেটসম্যান অফিস ওইখানে। বলে চলো তোমার অফিস ঘুরে আসি। তিনি আমার অফিস অনেকক্ষণ কাটিয়েছিলেন, এবার ভেজ বিরিয়ানি খেয়েছিলেন, সেটাও তো আপনাদের আমি বলেছিলাম। তো এখন যতক্ষণ না পর্যন্ত তার সঙ্গে আমার দেখা হচ্ছে, এখন অনেক দিন হয়ে গিয়েছে। এখন রাজনাথ সিং এর একটা বদভ্যাস হচ্ছে, উনি কখনো টেলিফোন ক্যারি করেন না। আর ওনার যে পিএস আছে, প্রাইভেট সেক্রেটারি, তিনি আমাকে চেনেন না। ফলে আমি যখনই ফোন করি না কেন, কোনো না কোনো কারণ দেখিয়ে স্যার ব্যস্ত আছে, স্যার এখন মিটিং আছে, এই সমস্ত করে আমায় কাটিয়ে দেয়। তো আমার ইচ্ছা আছে, আমি আজকে গিয়ে সন্ধ্যেবেলা তার বাড়িতে উপস্থিত হব, তার বাড়িতে উপস্থিত হয়ে তার সঙ্গে দেখা করব। বাড়িতে অতটা চাপ থাকে না, একটু গভীর রাত হবে, হয়তো 1টা, 1:30, 2টো হয়তো হতে পারে। হোটেল থেকে গাড়ি নিয়ে রাত্রিবেলা যেতে হবে। তা আমি এই যে সকালবেলা ভিডিওটা করে রাখছি, আমি ভিডিওর টাইম লাইনে দিয়ে রেখে দেবো। ঠিক 6:30টার সময়, ভারতীয় 6:30টার সময় এই ভিডিওটা আপনি আপলোড হয়ে যাবে।
তো আপনি যখন ভিডিওটা পাবেন তখন আমি শুধু দিল্লিতে বসে আছি। এখন দেখা হবে কি হবে না তা তো আমার হাতে নেই, কারণ প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছাড়া আমি কিন্তু দেখা করতে পারবো না। এই কারণে পারবো না, আপনারা জানেন যে তার সুরক্ষা এখন Z++ করে দেওয়া হয়েছে। আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম। আর তিনি যেখানে রয়েছেন সেটা একটা এয়ারবেসের মধ্যে, সেটা পুরো সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। আর সেনাবাহিনীর মাথায় কি আছে? সেনাবাহিনীর মাথায় আছেন রাজনাথ সিং। ফলে রাজনাথ সিং এর যদি অনুমতি না পাওয়া যায় বা তিনি যদি অধস্তন কোনো কাউকে যদি না বলে দেন, তাহলে পরে আমার ওখানে এন্ট্রি ঘটবে না। আর রাজনাথ সিং এর সঙ্গে দেখা হবেই এমন কোনো গ্যারান্টি নেই। ফলে একটা দোলাচলের মধ্যে আছি। কিন্তু আমার দিল্লি যাত্রাটা নিশ্চিত, কারণ ওখানে আমার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, অনেকের সঙ্গে কথা বলার ব্যাপার রয়েছে। আমি সমস্ত টাইম নিয়ে রেখে দিয়েছি। আমি আগামীকাল হয়তো রাতের ফ্লাইটে হয়তো ফিরে আসতে পারি, তাই আগামীকাল আমি কোনো রকম ভিডিও আপনাদের আপলোড করে দিতে পারবো না, কোনো ভিডিও করতে পারবো না। হয় আগামীকাল রাত্রিবেলা ফ্লাইট ধরতে হবে, নাহলে পরের দিন সকালবেলা ফ্লাইট ধরতে হবে, সেক্ষেত্রে শনিবার হয়ে যেতে পারে। এখন আমার এই শেখ হাসিনার সঙ্গে দেখা করার যে একটা ইচ্ছে, সেটা কেন? টেলিফোনে তার সঙ্গে আমার যোগাযোগ হয় না, তিনি আমার ছিলেন না, আমি খুব একটা চেষ্টাও করিনি। আমি ভেবেছিলাম যে যদি দেখা হয় তাহলে একেবারে দেখা করব, আদারওয়াইজ ওই টেলিফোন করে অমুক করে ও সমস্ত করে কোনো খবর পাওয়া যায় না। সাম্প্রতিককালে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার যখন কথাবার্তা হয়েছিল, সেই কথাবার্তা কি হয়েছে আমরা কেউ জানি না। সেটা আমাদের ভারতীয়দের মধ্যে অনেকেই হয়তো জানবেন না, এটা এত গোপনীয় ব্যাপার। এই 1-to-1 মিটিং এ সেখানে যাবেন না। কিন্তু ওখানে দ্বিতীয়বার মিটিং করেন রাজনাথ সিং। মানে যেদিন উনি গেছিলেন, আমি বলেছিলাম রাজনাথ সিং ওখানে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে রাজনাথ সিং একবার ওনার সঙ্গে কথা বলেন। খুব স্বাভাবিকভাবে রাজনাথ সিং কথা বলবেন এই কারণে, কারণ এখানে সেনাবাহিনীর একটা, বাংলাদেশ সম্পর্কে সেনাবাহিনীর একটা প্ল্যান রয়েছে। সেটা নিয়ে রাজনাথ সিং এর সঙ্গে হয়তো তার কথাবার্তা হতে পারে। এখন যতক্ষণ না পর্যন্ত রাজনাথ সিং এর সঙ্গে কথা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমি পুরো ব্যাপারটা জানতে পারছি এবং তার অনুমতি যদি পাই তাহলে শেখ হাসিনার সঙ্গে দেখা হবে, তার অনুমতি যদি না পাই তাহলে শেখ হাসিনার সঙ্গে দেখা হবে না। কারণ ওখানে ঢুকতে গেলে আপনার একদম ওপরওয়ালার ছাড়পত্র নিতে হবে, তারপর আপনাকে ডিফেন্স সেক্রেটারি কাছে যেতে হবে, তারপর তাদের যে টেকনিক্যাল টিম আছে তাদের কাছে চোখের ছাপ দিতে হবে। চোখের মনি হয় না, মনির ছাপ দিতে হবে। মনির ছাপ দেওয়ার পরে তারপর ওখান থেকে একটা পাস ইস্যু করা হবে। সেই পাস নিয়ে তখন আমাকে হিন্দানি এয়ারবেসে যেতে হবে। ততক্ষণে সেই পাসের একটা মেল হিন্দানি এয়ারবেসে চলে যায় যে কে যাচ্ছে, কতক্ষণ দেখা করবে, কতক্ষণ থাকবে, তার পরিচয় কি, আমার বাপ চোদ্দ পুরুষের সমস্ত হিস্ট্রি থাকবে। যেহেতু রাজনাথ সিং এর সঙ্গে আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে, আমার মনে সামান্যতম একটু আশা আছে যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যখন গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, মানে অমিত শাহের দপ্তর থেকে যখন গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, তখন আমি রাজনাথ সিং এর সঙ্গে হয়তো কথা বলতে পারবো যদি দেখা হয়। আমি জানি না এখন কত রাতে কি ব্যাপারে উনি আমাকে, মানে আদৌ আমাকে, যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুখটা দেখাতে পারছি না, উনি চিনতেও পারবেন না। আর নাম এরম প্রচুর নাম ওনার কাছে, প্রতিদিন 200-250 নাম শোনে, প্রতিদিন 200-250 নাম ভুলে যান। এখন আমার সঙ্গে যদি সপ্তাহে একবার করে কথা হতো তাহলে পরে উনি আমাকে মনে রাখতেন, তা তো হয় না। মানে এই যে দীর্ঘ সময়ের একটা ব্যবধান গেছে, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যবধানটা চুকবে কি করে, যখন তিনি আমার এই সকলটা দেখতে পাবেন। সকালটা না দেখা পর্যন্ত উনি আমায় যতক্ষণ চিনতে পারবেন না, এবং যতক্ষণ না চিনতে পারছেন ততক্ষণ আমি একজন অনাহুত। এরকম অনেকেই দরবার করে থাকে ওনার সঙ্গে দেখা করার জন্য। এখন এই দরবার যারা করে তাদের
অধিকাংশ হচ্ছে রাজনৈতিক দলের। অনেক সাংবাদিক নিশ্চয়ই দরবার করেছেন, তারাও সফল হয়েছে, হননি। ফলে আমি যে সফল হব তার কোনো গ্যারান্টি নেই। আর উনি এত নিরাপত্তার ঘেরাটোপে থাকেন, সেখানে তার সঙ্গে মানে সাক্ষাৎ করাটা একটা অসম্ভবের পর্যায়ে। আশা নিয়ে যাচ্ছি, দেখা যাক। আপনারা সবাই প্রার্থনা করুন, যদি আমার আশা সফল হয়, যদি তার সঙ্গে 5 মিনিটেরও আমার দেখা হয়, তাহলে আমি নতুন নতুন হয়তো অনেক খবর নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। না হলে পরে আর কিছু করার নেই, আমি দিল্লি ঘুরে, বিভিন্ন দপ্তরে ঘুরে যা যা খবর পাবো পরবর্তীকালে আপনাদের কাছে আমি পৌঁছে দেবো। আজকে আমার স্নান পর্যন্ত করা হয়নি, আমার চা খেয়ে আমি বসে পড়েছি। আমি একটু বাদে স্নান টান করে খেয়ে দিয়ে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। এই ভিডিওটা টাইম লাইনে ছাড়া থাকলেও আপনারা সবাই দেখে নেবেন এবং প্রার্থনা করবেন যাতে আমি তার মুখোমুখি হতে পারি এবং আপনাদের ভালো মন্দ কিছু একটা যা হোক না কেন আমি খবর আপনাদের শোনাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আমি খান শওকত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক। এটি আমার 326তম বক্তব্য। আপনারা জানেন বাংলাদেশে নির্বাচন আসন্ন। এ উপলক্ষে এই ভিডিও যখন আপনারা পাচ্ছেন তখন হয়তো নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে অথবা হবে। 11 তারিখ সন্ধ্যায় তফসিল ঘোষণা করবে বাংলাদেশের নির্বাচন কমিশন এবং আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা হওয়ার পর অনেক কিছুই জানা যাবে এবং আপনারা জানেন এখনো প্রতীকের যে তালিকা তার ভিতরে নৌকা মার্কা আছে এবং বলা হচ্ছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচন করতে পারবে, কিন্তু এখনো আমাদের দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। তো এইসব বিষয়গুলো নিয়ে অনেক কিছুই এই সরকার চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। আপনারা জানেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরের সময় আমাদের নেত্রীর সাথে বৈঠক হয়েছে এবং ভারত সরকারের সাথে বৈঠক হয়েছে। সেখান থেকে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে একটি সিদ্ধান্ত হয়েছে ভারত এবং রাশিয়ার মধ্যে। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি হয়েছে সেখানে ভারতের সাথে যে সব চুক্তির মধ্যে আছে এর ভিতরে বাংলাদেশ একটা ফ্যাক্টর। এর মধ্যে বাংলাদেশের নির্বাচন এবং সরকার পরিবর্তনের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ভারত সরকারের সিদ্ধান্ত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝে ভারতের সাথে সম্পর্ক ট্যারিফ ট্যাক্স নিয়ে একটা গোলমাল বেঁধে গেছিল, কিন্তু সেটা কেটে উঠেছে। তারা চিন্তা করছে যে চীন একটা বড় শক্তি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাংলাদেশের বিষয়টা তারা ছেড়ে দিতে চাচ্ছে, ভারতের হাতে ছেড়ে দিয়েছে। কারণ বাংলাদেশের ছোট্ট একটা ফ্যাক্টরের জন্য চীনকে তারা মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না, এটা আমেরিকার জন্য বিরাট ক্ষতি হবে। এই জন্যে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ভারতের উপর ছেড়ে দিয়েছে। ভ্লাদিমির পুতিন চলে যাওয়ার পর ভারত সফরে এসেছেন পল কাপুর সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্তরাষ্ট্র সরকারের। পল কাপুর আছেন জন লু যে পদে ছিলেন দক্ষিণ এশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী পদে, এখানে এখন পল কাপুর দায়িত্বে। তিনি ভারত সফর করছেন যুক্তরাষ্ট্র সরকারের অত্যন্ত প্রভাবশালী নেতৃবৃন্দকে নিয়ে, যারা এই সাউথ এশিয়ান জোনের রাজনীতিকে দেখভাল করবেন। তারা বাংলাদেশে আসবেন কাল বা পরশু যে কোনো সময়। তারা এসে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান পরিষ্কার করবেন বাংলাদেশ সরকারের সাথে। এতে যা মনে হচ্ছে নির্বাচন নিয়ে একটি টাগ অফ ওয়ারের পরিস্থিতির দিকে যাবে। এবং আপনারা জানেন ইলেকশন কমিশনার মাসুদ সাহেব ঘোষণা দিয়েছে তফসিল ঘোষণার পর যদি রাজনৈতিক দলগুলো মারামারি গোলমাল গন্ডগোল করে তাহলে নির্বাচন স্থগিত করে দেওয়া হবে।
তার মানে বলেই দিল যে এই নির্বাচন ফেব্রুয়ারিতে যে হবে এটা নিশ্চিত নয়। আলটিমেটলি এই নির্বাচন হতে দেবে না আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন হবে না। তো সেই সব বাস্তবতার ক্ষেত্রে হয় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, না হলে এই নির্বাচন হবে না। তা সেই রকম জায়গায় যাওয়ার জন্য 11 তারিখ তফসিল ঘোষণার পর সন্ধ্যায় সারা বাংলাদেশে আপনার মশাল মিছিল ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং 12 তারিখে জুম্মার পরে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এবং 13 তারিখ সারা বাংলাদেশে লকডাউন ডাক দিয়েছে আওয়ামী লীগ। এর সাথে সাথে অন্যান্য দলগুলো তারাও মাঠে থাকবে। আর এদিক তো বিজয়ের মাস এসে গেছে, বিজয় দিবসে কুচকাওয়াজ করবে না এই সরকার, সেগুলোতে অনেকে অখুশি। সবকিছু মিলায় একটি একটি টাগ অফ ওয়ারের মতো পরিবেশ চলবে পুরা ডিসেম্বর মাসে। এবং ডিসেম্বরে এই নির্বাচন তফসিল ঘোষণার পর পরিস্থিতির বাস্তবতায় এমনও হয়ে যেতে পারে লাস্ট উইক অফ ডিসেম্বর আমাদের নেত্রীও দেশে ফিরতে পারেন, এবং ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে চলেও যেতে পারেন। এমন পরিস্থিতি হতে পারে বলে অনেকে বলাবলি করছেন। ওদিকে তারেক জিয়া এখনো ভোটার তালিকায় তার নাম নেই। জামাত দেখা করেছে নির্বাচন কমিশনের সাথে, তারা অনুরোধ করেছে এত অল্প সময়ের ভিতরে তারেক জিয়া যেন ভোটার হতে না পারে, সেই অনুরোধ তারা রেখে এসেছেন। তা সবকিছু মিলায় মনে করা হচ্ছে যে এই তফসিল ঘোষণার পর 15 ডিসেম্বরের মধ্যে হয়তো তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, এবং সম্ভবত 16 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর তারিখ ঘোষণা হতে পারে তাদের দলের পক্ষ থেকে। এগুলো শোনা যাচ্ছে, তো কি হবে দেখা যাক। তবে যা মনে হচ্ছে এই মাসের শেষের দিকে যে কোনো সময় পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা ধারণ করবে যে ডক্টর ইউনূস হয়তো আর্মির হাতে বা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে পারেন। এরকমই সবাই বলাবলি করছে। এখন দেখার বিষয় যে আগামী কয়েকদিনের ভিতরে বাংলাদেশে কি কি ঘটে। এর ভিতরে 2জন ছাত্র উপদেষ্টা তারা পদত্যাগ করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, তারা পদত্যাগ করেছেন। আর বাকিরা অনেকে দেশের বাইরে চলে যেতে চাচ্ছেন উপদেষ্টা পরিষদের মধ্যে, সেগুলো অনেকে আলোচনা করছেন। সরকার খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। ভারতের চাপ রয়েছে, আমেরিকার চাপ রয়েছে, রাশিয়ার চাপ রয়েছে, ইউরোপিয়ান চাপ রয়েছে। আর ওদিকে বিএনপির সাথে তো জামাতের গোলমাল বেশ জমে উঠছে। এখন তারেক জিয়া বলছেন যে এই দলটি জামাতের কথা বলে, তাদের ভূমিকা 71-এ কি তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, তারা মা বোনদের বেইজ্জত করেছে, এই দলটিকে যেন কেউ ভোট না দেয়। এখন এই দলটিকে ভোট দিতে মানা করছেন তারেক রহমান, অথচ এই তারেক রহমানের দল এত বছর যাবত এই জামাতকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে জিয়া রহমান 5ম সংশোধনের মাধ্যমে। এরপর যখন খালেদা জিয়া ক্ষমতায়, তখন গোলাম আজমকে বাংলাদেশের পাসপোর্ট দিয়েছে এই বিএনপি সাথে নিয়ে তারা জোট গঠন করে এই রাজাকারদের গাড়িতে বাংলাদেশের পতাকা উড়ানোর সুযোগ করে দিয়েছে। এই দলটিকে রাজনীতিতে এইভাবে পুনর্বাসিত হওয়ার সুযোগ দিয়েছে, অথচ বঙ্গবন্ধুর সরকার 72